তো শওকত মোল্লা কদিন থাকে 4 তারিখের পরে তুই বুঝতে পারবি তো শওকত মোল্লা কত থাকে। তুই আর বলিস গালাগালি করিস তো ঠিক তুই ঠিক তোর মা বাবা তো ঠিকই মানুষ করতে পেরেছে কোরআন মাথায় রেখে। আমি আরাবুল ছাড়া চলবো না, দুটো ছেলের হাত ধরে নিয়ে গিয়ে মাথা শুয়ে আমি আরাবুল ইসলাম ছাড়া চলবো না। তারা কোরআন মানে 24টা ঘন্টা মাল খেয়ে পড়ে থাকে, তারা কোরআন মানে 24টা ঘন্টা। বাইরে থেকে ফুলের বস্তা নিয়ে যাওয়া হয় আর মায়েদের বুড়িদের কাছে হাতে দেওয়া হয়, তোরা ছড়া আমার মাথায়, শওকত মোল্লার মাথায় ছড়া। এই প্রতিদিন ফুল নিয়ে আসে 2-3 বস্তা 4 বস্তা করে এনে সমস্ত মায়েদের হাতে বোনেদের হাতে দেয় আর তারা ফুল ছড়ায় আর ও মনে করছে ভাঙড়ে আমি জিতে গেছি, ভাঙড়ে জিতে গেছি। আর কড়া যন্ত্রর সাথে আছে, আমি নাম ধরে বলে দিতে পারি তারা কারা। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আইএসএফ এর দলে যোগ দিল, তার কারণ আপনারা সবাই কম বেশি জানেন। যারা পত্র পত্রিকা টিভি দেখে, আমার মায়েরা বোনেরা সবাই জানে। বাড়িতে যারা বেশি বেশি করে যারা পত্র পত্রিকা টিভি যারা দেখে তারা সবটাই জানতে পারবে। এখানে আমি মিটিং করেছি অন্য দিন অন্য সময় অন্য ঝান্ডা ধরে, আজকে আমি মিটিং করছি আইএসএফ এর ঝান্ডাকে কাঁধে নিয়ে ক্যানিং পূর্বের ক্যান্ডিডেট হিসাবে। এখানে আমার ছোট সমর্থনে আজকে এখানে আমি এসেছি। আমার এখানে আসার কয়েকটা কারণ হয়েছে। যারা দীর্ঘদিন ধরে আরাবুল ইসলামের পায়ের তলায় থেকে যারা কোটি কোটি টাকা কামিয়ে আজকে এখানে বড় 3 তলা 4 তলা বাড়ি যারা করে, আমি তো প্রথম থেকে আসতাম এদের বাড়িতে। এর যে ভাইরা হাজী সাহেব থেকে শুরু করে যারা এর ভাইরা ছিল, আমি তো দেখতাম ওই একটা বাড়ি সব ভাই ভাই বাস করতো। আজকে এমন কি হলো, চলতো একটা মাটির গাড়ি চালাতো, মাটি বিক্রি করতো কি মাটির গাড়ি চালাতো। আজকে আরাবুলের পায়ের তলায় থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে ওই বাবুরা। আরাবুল দেখাতে পারবে আরাবুল আমার 2002 সালে বাড়ি, আর এই ভদ্রলোকদের কষালে বাড়ি। আরাবুল ইসলামের পায়ে ধরে পুত্রের কর্মদক্ষ হয়ে এই ল্যান্ডে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। এখানকার সিপিএম এর বন্ধুরা বাবুরা জানেন যে উনি কি দুর্নীতিবাজ আর উনি কি তোলাবাজ, এটা আর ভাঙড়ের মানুষের বলে দিতে হবে। বড় বড় কথা এখন আরাবুল শুয়োরের বাচ্চা, আরাবুল আরাবুল তমু, আর তুমি কিসের বাচ্চা, তুমি কিসের বাচ্চা? আমি যদি বলি তোমার ভাইদেরও গায়ে লাগবে যে তোমার জন্ম দৃষ্টান্তটা কি। হ্যাঁ, তুমি কে গিয়েছিলে হরিদাস? একটা বাইক চালাতে পারতে না হরিদাস? তার বড় বড় কথা। 2016 সালে আমাকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেননি, রাজ্জাক সাহেব জিতল, জেতার পরে পঞ্চায়েত সমিতির টিকিট নেওয়ার জন্য 2018 সালে দুটো পা ঝরিয়ে, এখনো আমার স্ত্রী আমার ওয়াইফ বেঁচে আছে, দুজনের পায়ে জড়িয়ে হাওয়া করে কারণ আমার বাড়িতে যে আমার একটা টিকিট না দিলে আমার আর খাওয়া হবে না। তার বড় বড় কথা। তো শওকত মোল্লা কদিন থাকে? 4 তারিখের পরে তুই বুঝতে পারবি তো শওকত মোল্লা কত থাকে। লক্ষাধিক ভোটে এখানে নওশাদ জিতবে, এটা জেনে রাখা উচিত। ওই ফরচুন জেনে রাখা উচিত।
শওকত বাবা বাঁচাতে পারবে না ভাঙড়ে, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আর তোর মতন ফরচুল রাস্তার ধারে পড়ে থাকবে, এটা জেনে রাখবি। বড় কথা, ছোট মুখে বড় কথা। রাজনীতিতে আরাবুলের পায়ে ধরে শিখেছিস, তোর এখনো ভাইরা জানে সব। তুই আরাবুলির গালাগালি করিস, তোর ঠিক তুই ঠিক ঠিক তোর মা বাবা তো ঠিকই মানুষ করতে পেরেছে, মানুষ করতে পেরেছে তোর মা বাবা। শয়তান কোথাকার, শয়তানের থেকেও খারাপ একটা শয়তান। আরে যার পায়ে ধরে, যার কাছ থেকে টিকিট নিয়ে করে কমে খেয়ে দুতলা তিনতলা বাড়ি, পাম্প, পেট্রোল পাম্প, আরাবুল জেলে গেছে আর এনারা লুট করেছে। কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? তোর শওকত বাপ কোথায় ছিল আর তুই কোথায় ছিলি? বড় বড় কথা, ছোট মুখে বড় কথা, জানোয়ার কথা গেলে ইডিয়েট। হ্যাঁ, এরা মানুষ, এরা মানুষেরা। যার খেতে হয় তার অন্তত কিছুটা মুখে চামড়া থাকা উচিত। এদের গালে জিভ পর্যন্ত নেই, জিভ খসে যাবে এদের গাল থেকে, জিভ খসে যাবে। অসভ্য জানোয়ার। আরাবুল না হলে এই তল্লার এই লবালি ভাইয়ের পিছনে মিটিং করছি। লবালি ভাইকে আমি প্রদান দিয়েছিলাম, জিজ্ঞেস করে দেখো। সে 5 বছর চালিয়েছে, আর এখন এমন একটা প্রদান করেছি আমি করেছিলাম। কোরআন মাথায় রেখে আমি আরাবুল ছাড়া চলবো না, দুটো ছেলের হাত ধরে নিয়ে গিয়ে মাথা শুয়ে আমি আরাবুল ইসলাম ছাড়া চলবো না। তারা কোরআন মানে 24টা ঘন্টা মাল খেয়ে পড়ে থাকে, তারা কোরআন মানে 24টা ঘন্টা। এরা মানুষের পরিষেবা দেবে, এরা মানুষের সার্বিক উন্নয়ন করবে। তোলা তোলা ছাড়া 24টা ঘন্টা সারা রাত মাল খেয়ে পড়ে থাকে, আর সারা রাত এই কিছু তোলাবাজ নেতারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। কোথায় মাটি পড়ছে, কোথায় মাটি কাটা হচ্ছে, কোথায় টাকা নিতে হবে, কোথায় তোলা তুলতে হবে। এদের কাজ হচ্ছে সারাটা দিন মানে ঘুমনো আর রাত্রি নিশাচর প্রাণীর মতন ঘোরা। এদের কৃষ্টি কালচার হচ্ছে এই। তৃণমূলটা কেন করবে? আজকে কেউ যদি বলে আরাবুল ইসলাম গাদ্দার, তার মুখে আপনারা ঝামা ঘষে দেবেন। যদি কোন নেতা বলে আরাবুল ইসলাম গাদ্দার, তার মুখে ঝামা ঘষে দেবেন ভাঙড়ের মানুষ। এই শয়তান, যে শয়তান আপনাদের এখানে ক্যান্ডিডেট হয়েছে, 2 কোটি টাকা দিয়ে আরাবুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। কেন? আরাবুল ইসলামকে দল থেকে না ছাড়ালে এরা করে কেউ খেতে পারবে না। এক চেটিয়া তোলাবাজ। আমি একদিন বলেছিলাম যে উনি ওপার থেকে এপারে এসছে মধুর হাঁড়ি চষার জন্য। এই অপদার্থ মধুর হাঁড়ি চষার জন্য আজকের ক্যানিং থেকে ভাঙড়ে এসছে। আর আমি প্রতিশোধ নেওয়ার জন্য ক্যানিং এ দিয়েছি। এই হারমাত, এই তোলাবাজ, এই চোর, এই চিটিংবাজদের বিরুদ্ধে আমি আজকে ক্যানিং এ লড়াই করছি। ক্যানিং এর মানুষও আরাবুল ইসলামকে 4 তারিখে জেতানোর জন্য প্রস্তুতি তৈরি হয়েছে। আমিও জিতবো। কানে নওশাদ সাহেব এখানে, আমি তো ফের বলছি যে লোক অধিক ভোটে জিতবে, আর যারা তোলাবাজ, যারা চোর, তারা আগামী দিনে বুঝতে পারবে। তাই শুধু আমি বলি আপনাদের কাছে হাত জোর করে বলবো, ভাঙড়ের সার্বিক উন্নয়নের স্বার্থে, ভাঙড়ের শান্তি বজায় রাখতে, ভাঙড়ের মাটিতে আজকে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আজকে স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সবগুলো বজায় রাখতে নওশাদ ভাইকে ভোট দিতে হবে। এখানে তাই আপনাদের কাছে আমার বলা, আপনাদের কাছে আমার বলা যে এই দলটা আমি কেন ছেড়ে, এই দলে আপনাদের কাছে আমার বলা যে কটা নেতা করে কেমনে খাচ্ছে তারা ছাড়া শওকত মোল্লার সাথে কেউ নেই। বাইরে থেকে ফুলের বস্তা নিয়ে যাওয়া হয়,
আর মায়েদের বোনেদের কাছে হাতে দেওয়া হয় তোরা ছড়া আমার মাথায়, শওকত মোল্লার মাথায় ছড়া। এই প্রতিদিন ফুল নিয়ে আসে 2-3 বস্তা 4 বস্তা করে এনে সমস্ত মায়েদের হাতে বোনেদের হাতে দেয়, আর তারা ফুল ছড়ায়। আর ও মনে করছে ভাঙড়ে আমি জিতে গেছি, ভাঙড়ে জিতে গেছি। আর কড়া যন্ত্রের সাথে আছে, আমি নাম ধরে বলে দিতে পারি তারা কারা। তাদের নারী নক্ষর পর্যন্ত আরাবুল ইসলাম জানে। এই 2023-এ যাদের টিকিট দিয়েছি তারা কারা? তারা সব হচ্ছে কালসাপ, তারা হচ্ছে তোলাবাজ, তারা হচ্ছে লুটেরা, তারা কেউ জমি চোর, কেউ তোলাবাজি। যিনি এখানে ক্যান্ডিডেট হচ্ছে আপনারা জানেন? আজকে আপনাদের অনেক গল্প আছে, আমি বলবো আজকে যে আজকে এরা কারা। ভাঙড়ের পার্টিটা তৈরি করেছি আমি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় করেছে, আর ভাঙড়ে তৈরি করেছি আমি। ওই এখন যিনি মাননীয় বলে সবাই, ওনার চোখ দিয়ে উনি আর দেখতে পান না, উনি কান্দে শুনতে পান না। একটা সময় আরাবুল ইসলাম ওনার ছোট ভাই ছিল, এখন উনি সেটা চিনতে পারছেন আরাবুল ইসলাম কে। একজন খুনি, একজন তোলাবাজ। ভাঙড় থেকে টাকা তুলে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয়, সেই তোলাবাজ হলো ক্যান্ডিডেট, সেই তোলাবাজ অবজারভার, সেই তোলাবাজ সবকিছু। এখানে খাস জমি থেকে শুরু করে, ওয়েটল্যান্ড থেকে শুরু করে, আজকে একটার পর একটা দুর্নীতি, কোম্পানি থেকে শুরু করে, ছোট বড় কোম্পানির কাছ থেকে জোর করে জুলুম করে টাকা আদায় করা থেকে শুরু করে, আজকে তিনি ভাঙড়ের মানুষ নাকি তার ভোট দেবে। আজান হচ্ছে, আজানের পরে বলবো আপনারা একটু ধৈর্য ধরে বসুন। ভাইজান এক্ষুনি আসবে। আমরা শুধু এখানে ভাঙড়ে ভাইজানের সমর্থনে ভাইজানকে আগামী 29 তারিখে 29 এপ্রিল বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান নিয়ে আমরা সারা জায়গাতে এসেছি। আপনারা জানেন আমি ক্যানিংয়ের ক্যান্ডিডেট, তা হলো আমি সেখান থেকে 50 সেরে এখানে এসেছি। আমার এখানে আসার কয়েকটা মানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এই চোর ফরচুল, অমুক চুল, তমুক চুল, এই চুলগুলোর বিরুদ্ধে কিছু বলার জন্য আমি এসেছি এখানে। এখনো বলবো, বলতে লাগবে না। এখানে চিত্তবাবুর মতো সিনিয়র মোস্ট লিডার আছেন। তারপর আমাদের মুসাবাবু, কি এটা হয়েছে আবৃত্তিরা বলেছেন, বক্তব্য রেখেছেন। তারপরে আমাদের আরাবুল ইসলাম সাহেব আরো নেতৃত্বরা অনেক বক্তব্য দিয়েছে। বিষয়টা হচ্ছে আমরা বন্ধু আর শত্রুকে চিনতে পারছি না, ফলে আমাদের এই দুরবস্থা। সব সময় বর্তমান যে শাসক দল আছে এরা আমাদেরকে ব্যবহার করে। আমাদের বলতে শুধু কি মুসলমান না, দলিত, আদিবাসী, মুসলমান সব পিছিয়ে বর্গের যাদের বলার লোক নাই তাদেরকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। ব্যবহার করা হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আর অনেক সময় তারা ব্যবহার করে বিজেপি এবং আরএসএস এর কথাতে। এখন আমাদেরকে কিভাবে ব্যবহার করলো? এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমার লাশের উপর দিয়ে, প্রথম বলেছিলেন এসআইআর করতে দেব না, তারপরে দেখলাম 250 কোটি টাকা এসআইআর এর জন্য খরচ করলো। তারপরে দেখলাম 90,000 অফিসার এসআইআর এর জন্য দিল। যখন এটা মানুষ জানতে পেরে গেল, তিনি তখন কলকাতাতে নো স্যার, ইয়েস স্যার এরকম করে ওনারা মিছিল করতে লাগলো এসআইআর এর বিরুদ্ধে। এবং মিছিল করতে করতে সেই সময়ে বলে উঠলেন যে আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। আজকের দিনে আপনারা বলুন কতটা আপনারা আতঙ্কিত। আজকের দিনে আপনারা বলুন কিভাবে আপনাদেরকে আতঙ্কে রাখছে নির্বাচন কমিশন সামনে থেকে বিজেপি আর তৃণমূল। কেন আমি বিজেপি তৃণমূলের কথা বলছি? বিজেপি তৃণমূল মিলে ইস্যুটা তৈরি করেছে, নির্বাচন কমিশনকে দিয়ে সামনে থেকে খেলাচ্ছে। আপনারা বলুন 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ধরনের হয়েছে আপনারা জানেন? কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে না, কোন রাজ্যে এই ধরনের অবৈধভাবে ডিলিট হয়েছে? শুধু আপনি বলতে পারেন, আমি তাও আপনার কথাকে বলছি, উত্তর আমি দিয়ে দিচ্ছি, শুধু বিজেপি নয়,
অবিজেপি রাজ্য এসআইআর হয়েছে, কেরল, তামিলনাড়ু, ওখানে এই ধরনের অভিযোগ দেখিনি, এখানে কেন দেখতে হচ্ছে? এখানে সরকার চাইছে আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়ুন। পশ্চিমবাংলা সরকার চাইছে শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি, অন্যায়, অপশাসন, ওয়েটল্যান্ড বুঝিয়ে দিয়ে প্রাসাদ বাড়ি করেছে, এইগুলো আপনি ভুলে যান। শুধুমাত্র আমার নাম থাকবে কি থাকবে না এর উপরে ভোট করব। সেই জন্য সরকার চেয়ে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন করেছে। আমরা বারবার বলে এসেছি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে আমরা, কিন্তু স্বচ্ছতার নামে যদি অন্যায় কিছু করে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাই রুখে আমরা কিভাবে দাঁড়িয়েছি? মাঠে ময়দানে এখন আমরা দেখছি, প্রথম জ্ঞানেশ কুমারজি বলেছিলেন 2002 এর ভোটার লিস্টে যাদের নাম এসে গেছে বা যার পিতা মাতা দাদু দাদির কারো নাম এসে গেল, সে ম্যাপড হয়ে গেল, আর কোনো চিন্তা নাই। কিন্তু এখন কি দেখছি তার ঠিক উল্টো। 2002 এর ভোটার লিস্টের নাম দেখিয়ে ছেলে মেয়ে বৈধ ভোটার, আর সেই 2002 এর ভোটার লিস্টের নাম থাকার পরও পিতা আজকে অবৈধ ভোটার। টোটাল উল্টো করছে। প্রশ্ন করে অনেকে এখন যে নওশাদ ভাইয়া আপনি বলেছিলেন এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। হ্যাঁ, আমি বলেছিলাম, আজকেও বলছি আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। কি তখন নির্বাচন কমিশনের অফিসাররা যা কথা বলেছিল তার ভিত্তিতে আমি বলেছিলাম, আজকের দিনে তারা তার কথাতে ঠিক জায়গায় নাই। তো আজকে তারা আমি চরম বিরোধিতা করছি। যখন এসআইআর প্রথম শুরু হয়েছিল আমি সুপ্রিম কোর্টে যাইনি, যখন এসআইআর নিয়ে আস্তে আস্তে দেখছি লাইন বেলাইনে করতে চাইছে, সুপ্রিম কোর্টে গিয়েছি। 68,938/2025 আমার সুপ্রিম কোর্টে মামলা নাম্বার, ডায়েরি নাম্বার। তো আমি আপনাদের বলে রাখি,